আগামী নির্বাচনে প্রচলিত পদ্ধতিতে হবে, আসন সংখ্যা ৩০০ই থাকবে, 50টি নারী আসন। 140 কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলিম নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। যুগের পর যুগ ধরে সেখানে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অবর্ণনীয়, অসহনীয়, অকল্পনীয়, অচিন্তনীয় অত্যাচারের স্টিম রোলার চলছে। সেখানে জাতিসংঘের অফিস নাই। এই কান্ট্রি অফিস তো গাজায় আছে। তারা কি পেরেছে এই গণহত্যা বন্ধ করতে? তারা কি পেরেছে সেখানে শিশু হত্যা বন্ধ করতে? জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে থাকার অর্থই হলো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে প্রচণ্ড রকম একটি আঘাত। বিশ্ব দরবারে সিনা টান করে আমরা দাঁড়াবো, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কারো কাছে মাথা নত করব না। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া হবে। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই ব্যক্তি হতে পারবেন। এই জায়গায় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। 58 গ ধারাতে এটা স্পষ্ট দেয়া আছে কনস্টিটিউশনে, যে প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যতাগুলো। নারী জাতির জন্য এইভাবে আলাদা কোটার বিরুদ্ধে আন্দোলন হলো, তা আবার কোটাকে ফিরিয়ে আনার প্রস্তাব দিচ্ছেন আপনারা এই 100 আসনকে নারীদের জন্য রিজার্ভ রাখবেন। তো আপনারা কি করে নিশ্চিত হলেন যে এই 100 আসনের কোটি কোটি ভোটার জনতা পুরুষ প্রার্থী চায় না, পুরুষ নেতৃত্ব চায় না? 5% নমিনেশন নারী প্রতিনিধিদেরকে দেওয়ার জন্য এই ইলেকশনের পরের জাতীয় ইলেকশনে শতকরা 10%, তারপরের ইলেকশনে শতকরা 15%, এইভাবে 43 সাল পর্যন্ত চলতে থাকবে। জাতীয় ঐক্যমতের কমিশনের মিটিং শেষে সাংবাদিকদের সামনে যে মানুষটিকে আমরা প্রতিনিয়ত ব্রিফিং করতে দেখেছি, সেই মানুষটি হলো জামিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব জনাব মৌলানা মঞ্জুর ইসলাম আফেন্দি। আমরা আজ উপস্থিত হয়েছি আফেন্দি ভাইয়ের অফিসে। আমরা জনাব আফেন্দি ভাইয়ের কাছে জানতে চাই ঐক্যমত কমিশনের মিটিংয়ের কি ঐক্য হলো বা কি অনৈক্য হলো। জাতীয় ঐক্যমতের যে কমিশন হয়েছে, এর যে মিটিং শেষে আমরা আপনাকে দেখতে পেয়েছি, আপনি ব্রিফিং করেছেন। তা আমরা জানতে চাচ্ছি কি বিষয়ে ঐক্য হলো। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলুন বা অন্যান্য সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে বলুন, রাজনৈতিক দলসমূহের কাছে রাষ্ট্র বিনির্মাণে অনেকগুলো প্রস্তাবনা তারা পাঠিয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ গবেষণা টিম এবং থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে নিজেদের পক্ষ থেকে মতামত জমা দিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন মূলত কয়েকটি সংস্কার কমিশনের একটি সমন্বিত কমিশন। যেমন সংবিধান সংস্কার কমিশন আলাদা একটি কমিশন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আলাদা একটি কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কারের আলাদা একটি কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন এটি আলাদা একটি কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন আলাদা একটি কমিশন। প্রতিটি কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা রাজনৈতিক দলসমূহের কাছে আসে। এগুলো আসবার পরে রাজনৈতিক দলগুলো মতামত দেওয়ার পরে সেই সংস্কার কমিশনগুলোর সমস্ত সংগৃহীত প্রস্তাব এবং মতামতগুলো একত্রিত করে আরেকটি সমন্বিত কমিশন গঠিত হয়, যেটির নাম দেয়া হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এবং এই কমিশনের প্রধান হলেন মাননীয় প্রধান উপদেষ্টা, আর সহসভাপতি হলেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজ, সদস্য হলেন জনাব বদিউল আলম মজুমদার, বিচারপতি ইমদাদুল হক, জনাব ইফতেখারুজ্জামান, আরও অনেকেই আছেন এই সদস্য হিসেবে। এই জাতীয় ঐক্যমত্য কমিশন একটা পর্যায়ে জুনের 2 তারিখ থেকে রাজনৈতিক দলসমূহকে নিয়ে সংলাপে বসে। 23 কার্যদিবসে এই সংলাপ 31শে জুলাই গিয়ে শেষ হয়। গত 31শে জুলাই গিয়ে শেষ হয়েছে। অনেকগুলো প্রস্তাব, অনেকগুলো বিষয় নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনার অবতারণা করা হয়েছিল। এখানে জেনে রাখা ভালো, দর্শক শ্রোতাদের কাছে বিষয়টি পরিষ্কার করা ভালো, যারা যেই প্রস্তাবগুলোর সঙ্গে একমত হয়েছে তারা একমতের ঘরে টিক চিহ্ন দিয়েছে যে আমরা একমত। যারা আংশিকভাবে একমত তারা সেখানে আংশিক মতের ঘরে টিক চিহ্ন দিয়েছে যে আমরা আংশিক একমত। যারা মোটেও একমত নয় তারা একমত নই ওই ঘরে টিক চিহ্ন দিয়েছে আমরা একমত নই। মন্তব্যের ঘরে কেন একমত নই মন্তব্য দেয়া হয়েছে। আংশিক কেন একমত, আংশিক একমত নই কেন এর ব্যাখ্যা দেয়া হয়েছে মন্তব্যের ঘরে। তো আমরা আমাদের
দলের পক্ষ থেকে, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সংবিধানের মূলনীতিতে বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করার প্রস্তাব করেছি। তারা সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের প্রস্তাব করেছিল। আমরা এবং অন্যান্য ইসলামী দল, অনেক রাজনৈতিক দল এই মূলনীতির এই জায়গাটাতে দ্বিমত পোষণ করেছে। এই রকম সংবিধান সংস্কার কমিশনের অনেকগুলো জায়গায় কিভাবে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করা, লিমিটেড করা, জাতীয় সংসদের সংসদীয় কমিটিগুলোর একটা সংখ্যায় সভাপতির পদগুলো অপোজিশনকে দেয়া, এরকম অনেকগুলো বিষয় নিয়ে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করা, সীমানা নির্ধারণ প্রসঙ্গ, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো কিভাবে গঠিত হবে সেই ব্যাপারে আলোচনা, বহু প্রস্তাব নিয়ে সেখানে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ এটা কয় বছর পর পর বা একই ব্যক্তি প্রধানমন্ত্রী কিংবা দলের প্রধান হতে পারবে কিনা, এই বিষয়ে কি আলোচনা করলেন আপনারা? আমি আসছি একটি করে। আপনি যেটিকে প্রথমে এনেছেন প্রধানমন্ত্রীর মেয়াদ, তারা প্রস্তাব করেছিল, কমিশন প্রস্তাব করেছিল যে একই ব্যক্তি দলের প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারবে না। এটা ছিল কমিশনের প্রস্তাব। আমরা আমাদের দলের পক্ষ থেকে খুব পরিষ্কার স্বচ্ছতার সাথে আমরা বলে দিয়েছি আমরা এটার সঙ্গে একমত নই। দলগুলোকে নিয়ন্ত্রণ করার পক্ষে আমরা নই। একটা দল স্বাধীনভাবে পরিচালিত হবে, এটি স্বাভাবিক। তা আমরা দ্বিমত পোষণ করেছি। সর্বশেষ এই পয়েন্টে দীর্ঘ আলোচনার পরে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই ব্যক্তি হতে পারবেন, এই জায়গায় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। দলীয় প্রধান হতে পারবেন, অর্থাৎ 3টা পোস্ট তিনি ক্যারি করতে পারবেন না। সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন, কিন্তু তিনি দলীয় প্রধান হতে পারবেন না। এই জায়গাটাতে ঐকমত্য হয়েছে। সেকেন্ড, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে লম্বা আলোচনা শেষে এই জায়গায় সবাই একমত হতে পেরেছে যে 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন একজন ব্যক্তি, 2 টার্ম 10 বছর। সংসদের মেয়াদ তো 5 বছর করে হয়, 2 টার্ম 2 মেয়াদ, অর্থাৎ এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে যে 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এই একটা বিষয় ঐক্যমত্যের জায়গা। সংসদের যে সংসদীয় কমিটি হয়ে থাকে, স্থায়ী কমিটিগুলো, সেগুলোতে পার্টিকুলারলি 4-5টা কমিটি, যেমন প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এইরকম কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেয়া হবে, এটা ডিসাইডেড। এখানে এই কমিটিগুলোর সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এই জায়গাটাতে তো আমরা সবাই একমত হয়েছি। বাকি গঠন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। শেষ পর্যন্ত কমিশন একটা বিষয় নিয়ে একাধিক কার্যদিবসে আলোচনা শেষে সর্বশেষ কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেখানে 8 নম্বর এবং 9 নম্বর দফায় নোট অফ ডিসেন্ট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্যরা আরও অনেক রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট সহ এটা পাশ হয়ে গেছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়াটাও ডিসাইডেড হয়েছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে হবেন, আর বিরোধী দলের পরে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের একজন প্রতিনিধি, এই 5 সদস্যের সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠিত হবে। এই বাছাই কমিটি বিভিন্ন প্রক্রিয়া অ্যাপ্লাই করে একটা জায়গায় একমত হওয়ার চেষ্টা করবেন কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করবেন। সেখানে আপনার মনে রাখতে হবে আর্টিকেল 58 মেবি 58 গ ধারাতে এটা স্পষ্ট দেয়া আছে কনস্টিটিউশনে যে প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যতাগুলো, শর্তগুলো কি সেই অনুচ্ছেদ অনুসরণ করে এই বাছাই কমিটি একজনকে প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত করবার ক্ষেত্রে একমত হবেন। বিভিন্ন ধাপ দেয়া আছে। একটা পর্যায়ে যদি ফার্স্ট ধাপ ফেল করে তাহলে সেকেন্ড ধাপ তারা অ্যাপ্লাই করবেন, সেকেন্ড ফর্মুলা যদি ফেল করে তাহলে থার্ড ফর্মুলা তারা অ্যাপ্লাই করবেন, থার্ড ফর্মুলা যদি ফেল করে তাহলে ফোর্থ ফর্মুলা তারা অ্যাপ্লাই করবেন। এইভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম ফর্মুলা দেওয়া হয়েছে। তো আমরা র্যাঙ্ক চয়েস একটা পদ্ধতি অনুসরণ করার কথা তারা বলেছে, যেখানে এই 5 সদস্য বিশিষ্ট বাছাই কমিটিতে জুডিশিয়ারি থেকে আপিল বিভাগের একজন বিচারপতি এবং
হাইকোর্ট থেকে একজন বিচারপতি, 2জন বিচারপতিকে এখানে যুক্ত করার কথা বলা হয়েছে। 7 সদস্য বিশিষ্ট এই বাছাই কমিটি র্যাঙ্কড চয়েস পদ্ধতি অনুসরণ করবে। আমরা এই জায়গায় ভেটো দিয়েছি, কারণ জুডিশিয়ারিকে এখানে টেনে আনা এটা আমরা মনে করি রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না। এই হলো তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আলোচনা। নারী প্রতিনিধিত্ব নিয়ে আমাদের দলের অবস্থান ছিল, কমিশন প্রস্তাব করেছে যে আসন সংখ্যা 400-তে উন্নীত করা এবং 300-তে ভোট হবে প্রচলিত পদ্ধতিতে, আর 100 আসনও ভোট হবে প্রচলিত পদ্ধতিতে, বাট সেই 100 আসন রিজার্ভ থাকবে শুধু নারী সমাজের জন্য। নারীতে প্রতিদ্বন্দ্বিতা হবে, সেখানে কোনো পুরুষ প্রার্থী হতে পারবে না, এটা সরাসরি ভোটের মাধ্যমে নারীতে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই জায়গায় আমরা দ্বিমত পোষণ করেছি যে না, এই সিস্টেমে নারী সমাজের সম্মান রক্ষা পাবে না। আমরা বলেছি নারী জাতি আমরা অনেক সম্মান করি তাদেরকে, মা হিসেবে, বোন হিসেবে, ওয়াইফ হিসেবে, কন্যা হিসেবে, এবং ইসলাম নারী জাতিকে যেই সম্মান আর মর্যাদার অধিষ্ঠিত করেছে, আর কোনো ধর্ম নারী জাতিকে এই রকম সম্মান আর মর্যাদার জায়গায় অধিষ্ঠিত করতে পারেনি। সুতরাং নারী জাতির জন্য এইভাবে আলাদা কোটার বিরুদ্ধে আন্দোলন হলো। তা আবার কোটাকে ফিরিয়ে আনার প্রস্তাব দিচ্ছেন আপনারা। দ্বিতীয়ত আমরা এটাও বলবার চেষ্টা করেছি, আপনারা গণতন্ত্রের কথা খুব বলেন, গণতান্ত্রিক চর্চার কথা খুব বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা আপনারা প্রায়ই বলেন, অথচ আপনাদের এই প্রস্তাবটা তো গণতন্ত্রের কনসেপ্টের সাথে কন্ট্রাডিক্টেড, গণতন্ত্রের কনসেপ্টের সঙ্গে যায় না। আপনারা এই 100 আসনকে নারীদের জন্য রিজার্ভ রাখবেন, তো আপনারা কি করে নিশ্চিত হলেন যে এই 100 আসনের কোটি কোটি ভোটার জনতা পুরুষ প্রার্থী চায় না, পুরুষ নেতৃত্ব চায় না? আপনারা এটা কনফার্ম হলেন কি করে? এই রকম যৌক্তিক কিছু প্রশ্নের মাধ্যমে পৃথিবীর কোন দেশে এই ফরম্যাটে নারী সমাজের জন্য আসন সংরক্ষিত আছে? এরকম যৌক্তিক কিছু প্রশ্নমালা এবং যুক্তিতর্কের মাধ্যমে আমরা প্রমাণ করবার চেষ্টা করেছি যে আপনারা যেই ফরম্যাটে, যেই পন্থা এবং পদ্ধতিতে 100 আসন নারী সমাজের জন্য রিজার্ভ রাখতে চাচ্ছেন, এটা আসলে আমাদের কাছে কোনোভাবেই অ্যাকসেপ্টেড নয়। শেষ পর্যন্ত অন্যান্য দলও দ্বিমত পোষণ করেছে, কেউ আবার একমত হয়েছে, শেষ পর্যন্ত পাশ হয়েছে। আগামী নির্বাচনে প্রচলিত পদ্ধতিতে হবে, আসন সংখ্যা 300ই থাকবে। 50টি নারী আসন, যেটা আগের থেকেই নির্বাচিত হয়ে আসছে, ওই 50টি নারী আসন সংরক্ষিত থাকবে। এই 300 আসনে রাজনৈতিক দলগুলো নমিনেশন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে যে 5% নমিনেশন নারী প্রতিনিধিদেরকে দেওয়ার জন্যে। আর আগামী ইলেকশনে, এই ইলেকশনের পরের জাতীয় ইলেকশনে শতকরা 10%, তারপরের ইলেকশনে শতকরা 15%, তারপরের ইলেকশনে শতকরা 20%, এইভাবে 43 সাল পর্যন্ত চলতে থাকবে এরকম একটা সিদ্ধান্ত পাশ হয়েছে। আগামী নির্বাচন যে ডেডলাইন দেওয়াটা হয়েছে ফেব্রুয়ারি, আপনি কি মনে করেন যে এর মধ্যে ভোট হবে? আমরা এখনও আশাবাদী, হতাশার কিছু নাই, নিরাশার অন্ধকারে নিমজ্জিত হওয়ারও আমরা কোনো বিষয় দেখছি না। আমরা আশা করছি প্রতিশ্রুত এবং ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। তবে নির্বাচনের জন্য যেটা পূর্বশর্ত, লেভেল প্লেইং ফিল্ড, সব দলের সমান সুযোগ, সেটা এখনও নিশ্চিত হয়েছে বলে আমরা মনে করছি না। এখানে দ্রুত এই পরিবেশ নিশ্চিত করতে হবে এবং নির্বাচনকে কোনোভাবেই বিলম্বিত করবার কোনো অপপ্রয়াস চালানো যাবে না, এটার আমরা বিপক্ষে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করা হয়েছে, আমরা দেখেছি একমাত্র আপনারা এই নিয়ে খুব সবর, কিন্তু এটা কেন? জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ঢাকায় স্থাপিত হয়েছে, 3 বছর মেয়াদী একটি চুক্তি হয়েছে, আপনারাও জেনেছেন, আমরাও জেনেছি, শুধু না প্রতিবাদ করছি। গত 25 জুলাই আমাদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। প্রায় 55টি শাখার মধ্যে জেলা উপজেলা মিলে এই কর্মসূচি পালিত হয়েছে। আমরা সেদিন ঘোষণা দিয়েছিলাম সকল সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর চুক্তির বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি পালিত হবে। আমরা মনে করি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে স্থাপন করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কোনো অবস্থাতেই এটা সমর্থনযোগ্য নয়। দেশপ্রেমিক জনতা, ইমানদার জনতা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফুসছেন রীতিমতো, তাদের রক্তক্ষরণ হচ্ছে, তারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। কারণগুলো স্পষ্ট। জাতিসংঘের মানবাধিকার কমিশনের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের সকলের জানা আছে, তাদের মূল দর্শনগুলো আমাদের জানা আছে। তারা মানবাধিকারের স্লোগান মুখে আওড়ায় বটে, কিন্তু আসলে তাদের মানবাধিকারের থিওরিটাই অন্যরকম, তাদের মানবাধিকারের মডেলটাই আলাদা।
যেমন সমকামিতাকে প্রমোট করা, যেমন ট্রান্সজেন্ডার মতাদর্শকে প্রমোট করা, পতিতাবৃত্তিকে প্রমোট করা, বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে ধর্মীয় মূল্যবোধের উপরে আঘাত করাকে প্রমোট করা, এগুলি নারী অধিকারের কথা তারা বলে। এখন বাল্যবিবাহ প্রতিরোধ করার নামে বিবাহটাকে, মুসলিম পরিবারে যে বিয়ের ঐতিহ্য চলে আসছে, এই বিয়েটাকেই, বৈবাহিক বন্ধনটাকে আরও কঠিন করে তোলা, এটা হলো জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই এজেন্ডা। তারা উপরে বলে মানবাধিকার জন্য তারা কাজ করে, ভিতরে ভিতরে তারা পশ্চিমা সংস্কৃতি স্টাবলিশ করবার মিশন চালায়। সেই অভিজ্ঞতা থেকে আমরা মনে করি এই কান্ট্রি অফিস বাংলাদেশে হওয়ার মতো নয়। আপনারা জানেন দক্ষিণ এশিয়ার যে আমাদের 8টি দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, কোনো জায়গায় জাতিসংঘের এই কান্ট্রি অফিস নেই। 140 কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলিম নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। যুগের পর যুগ ধরে সেখানে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অবর্ণনীয়, অসহনীয়, অকল্পনীয়, অচিন্তনীয় অত্যাচারের স্টিম রোলার চলছে। সেখানে জাতিসংঘের অফিস নাই। কাশ্মীরে কি হচ্ছে, সেখানে জাতিসংঘের অফিস নাই। এই কান্ট্রি অফিস তো গাজায় আছে। তারা কি পেরেছে এই গণহত্যা বন্ধ করতে? তারা কি পেরেছে সেখানে শিশু হত্যা বন্ধ করতে? তারা কি পেরেছে মানবতা বিরোধী অপরাধ নির্মূল করতে? তারা পারে নাই। শুধু নাম কাওয়াস্তে একটা উদ্বেগ প্রকাশ করা বিবৃতি, এছাড়া আর কিছু নাই। তো জাতিসংঘের অফিসটা এক জায়গায় বসলে সহজেই এটাকে আর পরবর্তীতে বিদায় দেয়া যায় না। এটা আমাদের অভিজ্ঞতা। নেপালের ইতিহাস, নেপালের বাস্তবতা আমাদের সামনে আছে। তারা এখান থেকে আসেনি, 96 সালে এসেছে, কিন্তু তারা এখান থেকে সরেছে 2011 সালে। এই হলো অভিজ্ঞতা, বাস্তবতা, রিয়েলিটি। সুতরাং আমরা বলি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে থাকার অর্থই হলো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে প্রচণ্ড রকম একটি আঘাত, প্লাস আমাদের ধর্মীয় মূল্যবোধ, আবহমান কাল থেকে চলে আসা আমাদের ধর্মীয় ঐতিহ্যের উপরে কুঠার আঘাত। কেমন বাংলাদেশ চান, বা কেমন নির্বাচন হলে বাংলাদেশ সুন্দর হবে? দেশপ্রেমিক নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সুন্দর বাংলাদেশ চাই, এবং এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা অন্তর্বর্তী সরকারকে সূচনাকাল থেকে অদ্যাবধি, আজ অবধি আমরা সহযোগিতা করে আসছি। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য আমাদের সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, অনাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, সকল শ্রেণী পেশার মানুষের অধিকার, ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবিক অধিকার, সর্বরকম অধিকার তাদের প্রতিষ্ঠিত হোক, জননিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা শতভাগ নিশ্চিত হোক, কোনো বৈষম্য থাকবে না, কোনো অনাচার থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। সকল সেক্টর, সকল ডিপার্টমেন্ট, সকল স্তরের মানুষ স্বাধীনভাবে ছেলে সন্তান, পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করবে। ইসলামী শিক্ষা বিস্তৃত হতে থাকবে, আধুনিক শিক্ষাও বিস্তৃত হতে থাকবে। আমাদের শিক্ষার হার বৃদ্ধি পাবে, আমাদের চাকরিজীবীদের সংখ্যা বৃদ্ধি পাবে, বেকারত্ব সমস্যার সমাধান হবে। যে কোনো রকম জটিল ও কঠিন রোগ হোক না কেন সেটার চিকিৎসা বাংলাদেশে হবে। সব দিক থেকে বাংলাদেশ একটা উন্নয়নের কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে দাঁড়াবে। এটাই আমাদের বিশ্ব দরবারে সিনা টান করে আমরা দাঁড়াবো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে। কারো কাছে মাথা নত করব না, বাংলাদেশকে কারো করদ রাজ্যে পরিণত করব না। যে কোনো আধিপত্যবাদী এবং আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমাদের লড়াই সূচনাকাল থেকে চলেছে, এখনও চলছে, আগামীতেও চলবে। কথাবার্তা শুনলাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আফেন্দি ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আই নিউজ বিডির সমস্ত দর্শক শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়বদ্ধতা থেকে আপনারা লড়ে যাবেন আপনাদের অঙ্গনে, সেই শুভকামনা রইল আপনাদের প্রতি। সকলের বাংলাদেশ হোক, সামনে বাংলাদেশ এগিয়ে যাক, এটা হলো আমাদের প্রত্যাশা।